সমীরণ, আর একটা কথা, তোকে আমি সব কাজের ব্রিফিং সামনাসামনি দেব। তুইও রিপোর্ট দিবি একইভাবে, কোনো ফোন নয়, কোনো ইমেল নয়। এত গোপনীয়তার কারণ বুঝতে না পেরে রেহান জিজ্ঞেস করেছিল, বলতো কি খবর জোগাড় করতে হবে? সমীরণ টেবিলের উপরে একটি খাম রাখলো। খামের ভেতরে ছিল এক ব্যবসায়ীর নাম, ঠিকানা, কয়েকটি ছবি এবং দৈনন্দিন রুটিনের সংক্ষিপ্ত বিবরণ। সমীরণ বলল, এই লোকটা শনিবার তার সেক্রেটারিকে নিয়ে শপিং মলে যাবে, তারপর একটা বারে, সেখান থেকে তাকে বাড়িতে নামিয়ে দিয়ে আবার নিজের স্ত্রীর সঙ্গে অন্য একটা শপিং মলে দেখা করবে, সেখানে শপিং করবে। রেহান মন দিয়ে শুনছিল। সমীরণ আবার বলল, তোর কাজ খুব সহজ। দূর থেকে ওকে ফলো করবি, আর যখন ক্রেডিট কার্ড দিয়ে বিল মেটাবে তখন শুধু দেখে রাখবি কোন কোম্পানির কার্ড ব্যবহার করছে। ব্যাস, এই তথ্যটাই আমার দরকার। কৌতূহল চেপে রাখতে না পেরে রেহান জিজ্ঞেস করেছিল, এই তথ্য দিয়ে তুই কি করবি? সমীরণ মুচকি হেসে মাথা নাড়ল, ওটা তোর জানার দরকার নেই। তথ্যটা ভালো কাজে লাগুক বা খারাপ কাজে, তুই সেসবের মধ্যে নিজেকে জড়াবি না। এই কারণেই বলেছি, নো কল, নো ইমেল। যত কম যোগাযোগ তত কম ঝুঁকি। রেহান কিছুক্ষণ চুপ করেছিল। শেষ পর্যন্ত ভাবল, সে তো কাউকে নিজের হাতে ক্ষতি করছে না, শুধু তথ্য সংগ্রহ করছে। এরপর সেই তথ্য কিভাবে ব্যবহার হবে তার দায়িত্ব তার নয়। প্রথম অ্যাসাইনমেন্ট শেষ করে হাতে পেয়েছিল 10,000 টাকা। এত অল্প কাজের জন্য এত টাকা পাওয়া যায়, সেটা তার কল্পনারও বাইরে ছিল। তারপর থেকে মাঝে মধ্যেই সমীরণের কাছ থেকে ছোট বড় নানা অ্যাসাইনমেন্ট আসতে লাগলো। কাজের ধরন অনুযায়ী পরিশ্রমকে বদলাতো। সব মিলিয়ে আয় খারাপ হচ্ছিল না। ডুয়ার্সে আসা তার চতুর্থ অ্যাসাইনমেন্ট। এবারের কাজ আগের চেয়ে সব কাজের থেকে একেবারে আলাদা। সমীরণ ট্রেনের টিকিটের সঙ্গে একটি ছবি এগিয়ে দিল। ছবিটিতে শুধু একটি গাছের পাতা। ছবির দিকে তাকিয়ে রেহান ভ্রু কুঁচকে বলল, শুধু পাতার ছবি দেখে গাছ চিনব কি করে? গাছটা কেমন, বড় গাছ না ঝোপ, ফুল ফুল কেমন হয়, একটু বর্ণনা দে, নইলে তো খড়ের গাদায় সূচ খোঁজার মতো অবস্থা হবে। সমীরণ কাঁধ ঝাঁকালো, আমার কাছে শুধু এই ছবিটাই আছে, এর বেশি কিছু জানি না। কাজটা কঠিন বলে তো এত টাকা দিচ্ছে। কথা ঘুরিয়ে সে হেসে বলল, আচ্ছা বলতো, এত টাকা নিয়ে কি করছিস? একটা গার্লফ্রেন্ড জুটিয়েছিস নাকি? রেহান হেসে মাথা নাড়ল, কি করি সেটাই তো কাউকে বলতে পারি না। টাকাটা কোথা থেকে আসে সেটা না জানলে কোনো ভদ্রমেয়ে পাত্তা দেবে? গলা তুলে হেসে উঠল সমীর, আমার আবার এত বাজ বিচার নেই, মেয়ে হলেই হলো। রেহান শুধু মুচকি হাসলো। এই মুহূর্তে প্রেম বা সম্পর্ক নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এই কাজ আরও 4-5 বছর চালিয়ে যেতে পারলে বেশ ভালো অঙ্কের টাকা জমিয়ে যাবে। তখন একটা ছোট ব্যবসা শুরু করবে, আর সুযোগ মতো গোপনে অ্যাসাইনমেন্টগুলো করে যাবে। তখন অন্তত মানুষকে নিজের পরিচয় দিতে অস্বস্তি বোধ হবে না। চারপাশ আরো অন্ধকার হয়ে এলো। মুহূর্তের মধ্যেই মুষলধারে বৃষ্টি নামলো। হাইওয়ের ওপর হিরের টুকরোর মতো ঝিকমিক করতে লাগলো বৃষ্টির ফোঁটা। বাসগুলো হর্ন বাজিয়ে ছুটে যাচ্ছে। মেয়েটি দোকানের ভেতর থেকে ডাকলো, মিছিমিছি ভিজছেন কেন? ভেতরে এসে বসুন, আপনার মোমো রেডি। রেহান ভেতরে এসে বৃদ্ধ মালিকের পাশে টেবিলে বসলো। বৃদ্ধ শূন্য দৃষ্টিতেই জিজ্ঞেস করলেন, যাবেন কোথায়? প্রশ্নটা যে উঠবে সেটা আগে আন্দাজ করেছিল রেহান, তাই উত্তরও প্রস্তুত ছিল, নলরাজার গড়। তবে এই আবহাওয়ায় যাওয়া যাবে কিনা বুঝতে পারছি না। বৃদ্ধ শান্ত গলায় বললেন, এই বৃষ্টিতে বেশি সময় থাকবে না, একটু পরেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। তারপর আবার প্রশ্ন করলেন, আগে কখনো এসেছেন এদিকে? কাল অফিসের কাজে এসেছিলাম, এক স্থানীয় লোক নলরাজার গড়ের কথা বলল, তাই ভাবলাম দেখে যাই। বাসের কন্ডাক্টরকে বলতে এখানে থামিয়ে দিল। বলল এখান থেকে নাকি শর্টকাট। হেসে যোগ করলো, বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় আপনাদের কাছে আর পথ জিজ্ঞেস করা হয়নি। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, কিন্তু একা যাবেন কি করে? জঙ্গলের পথ চিনবেন তো? রেহান গরম গরম মোমো খেতে ব্যস্ত। ঠান্ডা ভেজা আবহাওয়ায় মোমোর স্বাদ যেন আরও বেড়ে গেছে। মুখ তুলে বলল, ভাবছিলাম কাউকে না কাউকে পেয়ে যাব। এসে দেখি চারপাশ ফাঁকা, তার উপর এই বৃষ্টি। বৃদ্ধ এবার মেয়েটির দিকে তাকালেন, যা মা সরোজা, বৃষ্টি থেমে গেলে বাবুকে গড়টা দেখিয়ে নিয়ে আয়, এত দূর থেকে এসেছেন। রেহান বিস্মিত হয়ে গেল।
কিছুক্ষণ আগেও যাকে নিয়ে মনে মনে এত সতর্ক ছিল, তিনি এখন নিজের মেয়েকে তার সঙ্গে পাঠাতে চাইছেন। সরোজা হেসে বলল, উনি যদি আমার সঙ্গে যেতে চান, আমার কোনো অসুবিধা নেই। কথাটার ভঙ্গিতে যেন অদ্ভুত এক দর্থক হাসি ছিল। মুহূর্তের জন্য থমকে গেল রেহান। বৃষ্টি থেমেছে, কিন্তু জঙ্গলের পাতায় জমে থাকা জল এখনো টুপটাপ ঝরছে। সরোজার পেছন পেছন হাঁটছে রেহান। গাছের ডাল থেকে পড়া জলে দুজনেরই জামাকাপড় ভিজে যাচ্ছে। সরোজা বলল, আপনার কাছে ছাতা আছে? থাকলে খুলে নিন। রেহান ব্যাগে ছাতা কথা মনে পড়লো, বের করলো না। তুমি তো ছাতা আনোনি। সরোজা হেসে বলল, আমার দরকার হয় না, বৃষ্টিতে ভিজতে খুব ভালোই লাগে। রেহানও হেসে উত্তর দিল, তুমি ভিজবে আর আমি একা ছাতা মাথায় হাঁটবো? থাক, দুজনেই ভিজি। সরোজা খিলখিল করে হেসে উঠল, আপনি দেখছি আমার মতো একটু পাগল। ডুয়ার্সের ভেজা মাটি ভীষণ পিচ্ছিল, কোথাও কোথাও সরু পথটাও চোখে পড়ছে না। রেহান বারবার সামলে উঠছে, অথচ সরোজা অনায়াসে এগিয়ে চলছে, যেন এই জঙ্গলই তার নিজের বাড়ি। রেহান লক্ষ্য করলো মেয়েটির মধ্যে এক অদ্ভুত স্বাভাবিকতা আছে। বৃষ্টিকে সে উপভোগ করছে যেন প্রকৃতিরই একটি অংশ। ভেজা চুল বারবার মুখে এসে পড়ছে, সে আলতো করে সরিয়ে দিচ্ছে। তার হাসিতে আর চলাফেরায় এক ধরনের নির্মল প্রাণ চাঞ্চল্য, যে রেহানের দৃষ্টি অনিচ্ছা থাকা সত্ত্বেও বারবার টেনে নিচ্ছে। কিছুক্ষণ নীরব থাকার পর সরোজা জিজ্ঞেস করলো, আপনি জলদাপাড়ার কোথায় উঠেছেন? অফিসের একটি গেস্ট হাউসে। ও আচ্ছা, আপনার সঙ্গে আর কেউ এলো না? বলেছিলাম দু একজনকে, কেউ রাজি হলো না, তাই একাই চলে এলাম। ভালোই করেছেন। বলেই ডালপাড়া সরিয়ে সামনে এগিয়ে চলল সরোজা। তার পিছু পিছু হাঁটতে হাঁটতে রেহানের মনে পড়লো একদিন সে সুমিরনকে জিজ্ঞেস করেছিল, এমন কাজের জন্য আমাকে কেন বেছে নিলে? কি এমন দেখলি আমার মধ্যে? সুমিরন সেদিন হেসে বলেছিল, তোর চেহারার মধ্যে একটা নিরীহ ভাব আছে, তোকে দেখে কেউ সহজে সন্দেহ করবে না, আর তুই খুব সহজেই মানুষের সঙ্গে মিশে যেতে পারিস। কথাটা মনে পড়তে রেহানের মনে হলো, সেই কারণেই কি দোকানের বৃদ্ধ মালিক বিনা দ্বিধায় নিজের মেয়েকে তার সঙ্গে পাঠিয়ে দিলেন। অনেকক্ষণ নীরবে হাঁটার পর চারপাশে শুধু জঙ্গলের পোকার ডাক শোনা যাচ্ছিল। গাছের পাতায় জমে থাকা জলপ্রায় ঝরা থেমে গেছে। রেহান নীরবতা ভাঙিয়ে, আচ্ছা সরোজা, স্কুলিং মানে কোথায় পড়াশোনা করেছো? পড়াশোনা করো? সরোজা হেসে বলল, স্কুলিং মানে কি সেটা আমি জানি, এত ভেঙে বলতে হবে না। জলপাইগুড়ির কলেজে পড়ি, হোস্টেলেই থাকি, এখন ছুটি তাই বাড়ি এসে বাবাকে সাহায্য করছি। রেহান মজা করে বলল, হঠাৎ আমাকে সাহায্য করতে ইচ্ছে হলো কেন? কাকাবুর অনুরোধে নাও তোর বলতে পারতে। এবার দুজনে পাশাপাশি হাঁটছিল। সরোজা বলল, আমি জঙ্গল খুব ভালোবাসি, জঙ্গলের কোলেই জন্মেছি, এই গাছপালাগুলোকে আমার নিজের আপনজন মনে হয়। রেহান হেসে বলল, তোমার মতো এতটা